নমস্কার বন্ধুরা। 10 নভেম্বর সন্ধ্যা 6টা 52 দিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশনের গেট নাম্বার 1-এর কাছে এক ট্রাফিক সিগন্যালে একটা সাদা Hyundai i20 গাড়ি এসে দাঁড়ায়। রেজিস্ট্রেশন নাম্বার HR26CE7674। পুরাতন দিল্লির চাঁদনি চক এলাকার একদম কাছে লাল কেল্লার থেকে মাত্র 150 মিটার দূরে অবস্থিত এই রাস্তার মোড়টি এমনিতেই সবসময় লোকজনে ভর্তি থাকে। তবে রেড লাইট গ্রিন হওয়ার আগেই देश की राजधानी में दिल्ली के लाल किले के पास एक धमाका हुआ है। मैं रिक्वेस्ट में लाल किले के पास एक चलती गाड़ी के अंदर धमाका हुआ है। ये धमाका लाल किला मेट्रो स्टेशन के पास अचानक एक कार में जोरदार धमाका हुआ। यह घटना আগুনের গোলা উঠল আকাশে, নিমিষেই ধ্বংসস্তূপ আর মানুষের চিৎকার। যেই সাদা গাড়িটা সিগন্যালে দাঁড়িয়েছিল সেটা এক মুহূর্তেই পরিণত হলো একটা বিশাল বিস্ফোরণটা এতটাই শক্তিশালী ছিল যে 200 মিটার দূর পর্যন্ত ছড়িয়ে গেল চারপাশে দাঁড়ানো মানুষের শরীরের অংশ। 10 মিনিটের মধ্যেই অর্থাৎ 7টা 2 নাগাদ ফায়ার ব্রিগেডের 7-8টা গাড়ি, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ সবাই পৌঁছে গিয়েছিল সেখানে। আর আগুন নিভতে সময় লাগলো পুরো 37 মিনিট। 7টা 29-এ আগুন নিয়ন্ত্রণে আনা হলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রথম রিপোর্টে বলা হয়েছিল 8 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, পরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে, আর আহত হয়েছেন 24 জন মানুষ। সবাইকে নিয়ে যাওয়া হয় স্থানীয় লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে। মৃতদের মধ্যে মাত্র 2 জনকেই শনাক্ত করা সম্ভব হয়েছে, 34 বছর বয়সী অশোক কুমার আর 35 বছর বয়সী অমর কাটারিয়া। কিন্তু বাকি 6 জনকে এখনও শনাক্ত করাই সম্ভব হয়নি, কারণ তাদের শরীর এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে ডিএনএ টেস্ট করতে হচ্ছে। প্রথম থেকেই যদিও এই ঘটনাকে কোনো সাধারণ দুর্ঘটনা মনে হচ্ছিল না, তবে যত সময় গড়াচ্ছে তত এটি আরও স্পষ্ট হয়ে উঠছে যে এটা ছিল একটা সুপরিকল্পিত টেরর অ্যাটাক। পুরো দিল্লিকেই উড়িয়ে দেওয়ার প্ল্যান থেকে এই দিল্লি ব্লাস্ট। জানুন এই হামলার পেছনের কাহিনী এবং কেন বিশেষজ্ঞরা বলছেন যে অপারেশন সিঁদুর শুরু করার সময় চলে এসেছে। যেই Hyundai i20 গাড়িটা ফেটেছিল সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ছিল HR26CE7674, অর্থাৎ হরিয়ানার রেজিস্ট্রেশন। কিন্তু এই গাড়ির মালিকানা নিয়ে একটা লম্বা চেইন আছে, আর সেই চেইনটা ইচ্ছাকৃতভাবেই জটিল করা হয়েছিল যাতে গাড়ির ওনারদেরকে কেউ ট্রেস করতে না পারে। গাড়িটা প্রথমে কিনেছিলেন গুরুগ্রামের মোহাম্মদ সালমান 2014 সালে। তারপর সেটা বিক্রি করা হয় দেবেন্দ্রর কাছে, যে থাকে ওখলায়। তারপর সেটা যায় আম্বালায়। তারপর সেটাকে কেনে তারিক, যে পুলওয়ামার বাসিন্দা। আর শেষ পর্যন্ত সেটা পৌঁছে গেল ডক্টর মোহাম্মদ উমর নবীর কাছে, যিনিও পুলওয়ামার বাসিন্দা এবং ব্লাস্টের সময় গাড়িটিকে চালাচ্ছিলেন বলা হচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হলো রেজিস্ট্রেশন কাগজে এখনও মোহাম্মদ সালমানের নামই আছে, অর্থাৎ নাম ট্রান্সফার কখনো করাই হয়নি। এটা একটা ক্লাসিক টেরোরিস্ট ট্যাকটিক, গাড়ির মালিকানা এমনভাবে হাত বদলানো যাতে কেউ আসল মালিককে ট্রেসই না করতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে সেই গাড়িটাকে লাল কেল্লার পাশেই সুনেহরি মসজিদের কাছে দুপুর 3টা 19 পার্ক করা হয়েছিল, আর 6টা 48 সেটা বেরিয়ে এসে সরাসরি চলে যায় ট্রাফিক সিগন্যালে। অর্থাৎ পুরো 3 ঘন্টা গাড়িটা পার্ক করা ছিল। সূত্র মারফত খবর, এদের প্ল্যান ছিল অন্য বিশাল কিছু ক্ষতি করার। কিন্তু একই দিনে ভারতের সিকিউরিটি এজেন্সি এমন কয়েকটি রেইডকে চালায় যার ফলে এই গাড়ির চালক উমর ভয় পেয়ে এই সুইসাইড অ্যাটাকটি চালায়। ব্লাস্টের সময় সেই গাড়িতে আরও 3 জন ছিল, 3 জনেরই বিস্ফোরণে মৃত্যু হয়েছে। তবে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি FSL এর টিম যখন সেই ঘটনাস্থল পরীক্ষা করে তখন বেশ কিছু আশ্চর্যজনক তথ্য বেরিয়ে আসে। প্রথমত, বিস্ফোরণ খুব পাওয়ারফুল ছিল, আগুনের গোলা উঠে গিয়েছিল অনেক ওপরে, এমনকি মেট্রো স্টেশনের কাচের জানালা পর্যন্ত শব্দের তীব্রতায় ভেঙে গিয়েছিল। তবে আশ্চর্যজনক বিষয় হলো ব্লাস্টের জায়গায় কোনো গর্ত তৈরি হয়নি, কোনো শ্র্যাপনেল, কোনো নেইল, কোনো বল বিয়ারিং, কোনো তার কিছুই পাওয়া যায়নি। সাধারণত IED ব্লাস্টগুলোতে এগুলো থাকে, কিন্তু এখানে ছিল না। আর মৃতদের শরীরেও কোনো শ্র্যাপনেলের আঘাত পাওয়া যায়নি। FSL বিশেষজ্ঞরা বলছেন এটা আসলে অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল মিশ্রণ। সম্ভবত অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে RDX বা কোনো ফুয়েল অক্সিলারেন্ট মেশানো হয়েছিল। এই ধরনের বিস্ফোরক খুবই পাওয়ারফুল, কিন্তু এটা মিলিটারি গ্রেড RDX এর মতো নয়। এটা হোমমেড কিন্তু খুবই শক্তিশালী। আর এখানেই আসে ফারিদাবাদের কানেকশন, অর্থাৎ আসল ক্লু লুকে আছে কাশ্মীরে। যেদিন দিল্লিতে এই ব্লাস্ট হলো ঠিক সেই দিন সকালেই কাশ্মীরের পুলিশ ফারিদাবাদে একটা বিশাল অপারেশন চালিয়েছিল। আর সেখানে যা উদ্ধার হয়েছে সেটা শুনলে আপনার গা শিউরে উঠবে। মোট 2900 কেজি IED তৈরির উপাদানকে উদ্ধার করা হয়েছিল।
এত পরিমাণ উপাদান দিয়ে শয়ে শয়ে বোমা বানানো যেত। অর্থাৎ পুরো দিল্লিতেই বৃহৎ আকারে ধারাবাহিক আক্রমণের একটা প্ল্যান করছিল এই জানোয়াররা। তবে এই প্ল্যান বিফল হয়ে যায় যখন 9 নভেম্বর অর্থাৎ রবিবার কাশ্মীরের ধাউজ এলাকায় 350 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, রাইফেল, টাইমার ইত্যাদি উদ্ধার হয় এবং দ্বিতীয় রেইড করা হয় 10 নভেম্বর সোমবার সকালে ফাতেপুর তাগা এলাকায়, যেখান থেকে 2563 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, 20টা ব্যাটারি সহ টাইমার, 24টা রিমোট কন্ট্রোল, ইলেকট্রনিক সার্কিট, ওয়্যারিং, ব্যাটারি, মেটাল শিট আর 5 কেজি হেভি মেটাল উদ্ধার করা হয়। আরও শকিং ব্যাপার যে এগুলো পাওয়া গিয়েছিল আল ফালাহ ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি মেম্বারের ভাড়া বাড়িতে, ডক্টর মোজাম্বিল আহমেদ গানাই, যাকে শাকিল বা মুজাইব নামেও ডাকা হয়। তিনিও পুলওয়ামার বাসিন্দা। এই ডক্টর শাকিলের নাম মনে রাখবেন, কারণ এই ব্যক্তি পরেও বারবার আসবে। তিনি গত 3.5 বছর ধরে ফারিদাবাদে থাকছিলেন এবং এনডিটিভির টপ সোর্সেসের মতে পুলিশ যখন ফারিদাবাদে রেড করছিল ঠিক সেই সময় ডক্টর উমর নবী, যিনি সম্ভবত ব্লাস্ট হওয়া গাড়িটিকে চালাচ্ছিলেন, তিনি ঘাবড়ে যান। তিনি বুঝে গিয়েছিলেন যে ওনাকে এখন পুলিশের হাত থেকে ধরা পড়ার থেকে কেউ বাঁচাতে পারবে না এবং নিজেদের এই প্ল্যানকে বিফল হতে দেখে সম্ভবত তাদের প্ল্যান বি অথবা নিজেই তৎক্ষণাৎ এই প্ল্যান বানিয়ে এই সুইসাইড করেন। অর্থাৎ সূত্রের মতে এই ব্লাস্টটা হয়তো পরিকল্পিত ছিল পরের কোনো তারিখে করার, কিন্তু পুলিশ যখন এই মডিউলটা ভেঙে দিচ্ছিল তখন ডক্টর উমর তাড়াহুড়ো করে এটা করে ফেলেন এবং এরই সাথে সাথে উঠে আসছে একটি নতুন শব্দের নাম, হোয়াইট কলার টেরর মডিউল, অর্থাৎ পাতি বাংলায় বললে শিক্ষিত সন্ত্রাসী। কয়েকদিনের এইসব রেইডে যাদেরকেই ধরপাকড় করা হয়েছে এরা সকলেই উচ্চ শিক্ষিত পেশাদার মানুষ, ডাক্তার, ইউনিভার্সিটি প্রফেসর, মেডিকেল কলেজের ফ্যাকাল্টি, যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না, যারা সমাজের সম্মানিত মানুষ। হিন্দু মুসলিম নির্বিশেষে এদেরকে সম্মান করা হতো, কিন্তু ভেতরে ভেতরে তারাই র্যাডিক্যালাইজড হয়ে গিয়েছিল এবং টেরর অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়েছিলেন। প্রধান আসামিরা হলেন 1. ডক্টর আদিল আহমেদ রাদার ওরফে আদিল রাদার, বয়স 27, অনন্তনাগের কাজীগন্ডের বাসিন্দা, সরকারি মেডিকেল কলেজ অনন্তনাগে সিনিয়র রেসিডেন্ট ছিলেন। 6 নভেম্বর গ্রেপ্তার করা হয় সাহারানপুর থেকে। এনার জিএমসি লকার থেকে একটা AK-47 রাইফেল উদ্ধার হয়। তিনি শ্রীনগরে জয়শ ই মোহাম্মদের পোস্টার লাগিয়েছিলেন, সেখান থেকেই ওনার ওপর সন্দেহ করা হয় এবং ধরার পরেই যখন সিকিউরিটি এজেন্সি ওনাকে খুব আদর যত্ন করে জিজ্ঞাসাবাদ করে তখন তিনি সব উগলে দেন। একে একে এই মডিউলের পুরো প্ল্যান ফাঁস হতে থাকে। 2. ডক্টর মোজাম্বিল আহমেদ গানাই ওরফে শাকিল অথবা মুজাইব, পুলওয়ামার কোয়েল এলাকার বাসিন্দা, আল ফালাহ ইউনিভার্সিটি বা হাসপাতাল ফারিদাবাদে ফ্যাকাল্টি মেম্বার 3.5 বছর ধরে। 9-10 নভেম্বর এনাকেও গ্রেপ্তার করা হয়। এনার দুটো ভাড়া বাড়ি থেকে মোট 2900 কেজির বিস্ফোরক, AK ক্রিনকফ রাইফেল, পিস্তল, টাইমার উদ্ধার করা হয়। বলা হচ্ছে এই শাকিলই ছিল এই মডিউলের প্রধান লজিস্টিক কোঅর্ডিনেটর। 3. ডক্টর শাহিন শাহিদ, মহিলা ডাক্তার, লখনৌ উত্তরপ্রদেশের বাসিন্দা, আল ফালাহ ইউনিভার্সিটির সাথেও জড়িত। 9-10 নভেম্বর এনাকেও গ্রেপ্তার করা হয়। এনার গাড়ি থেকে AK-47 রাইফেল আর গোলা বারুদ উদ্ধার করা হয়, যেটা ডক্টর শাকিল ব্যবহার করত বলে বলা হচ্ছে। ডক্টর মোজাম্বিল ওরফে শাকিলের সাথে ওনার রোমান্টিক সম্পর্ক ছিল। 4. ডক্টর মোহাম্মদ উমর নাবি, পুলওয়ামার বাসিন্দা এবং যিনি গাড়িটি চালাচ্ছিলেন এবং ব্লাস্টে মৃত্যু হয়েছে। পরিচয় নিশ্চিত করতে এখন DNA টেস্টিং চলছে। এছাড়া আরও 8 জনকে গ্রেফতার করা হয়েছে, বেশিরভাগই শ্রীনগর, অনন্তনাগ, গান্দেরবাল এলাকা থেকে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই পুরো মডিউলটাই ছিল একদম নতুন ধরনের। তারা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজকে ব্যবহার করছিল কাভার হিসাবে, কারণ ডাক্তারের কাছে অ্যাক্সেস আছে কেমিক্যালে। তারা সহজেই কোনো সন্দেহ ছাড়াই অ্যামোনিয়াম নাইট্রেট সহ অন্যান্য কেমিক্যালকে সংগ্রহ করতে পারে। আর তারা টেলিগ্রাম ও অন্যান্য বিভিন্ন এনক্রিপ্টেড চ্যানেলকে ব্যবহার করত যোগাযোগের জন্য, ফান্ড ট্রান্সফারের জন্য এবং র্যাডিক্যালাইজেশনের জন্য। তবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, পাকিস্তানের সাথে এদের কি কোনো লিঙ্ক আছে? জম্মু কাশ্মীর পুলিশের মুখপাত্র স্পষ্ট বলেছেন, তদন্তে বেরিয়ে এসেছে যে এই হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম পরিচালিত হচ্ছিল পাকিস্তান এবং অন্যান্য দেশে অবস্থিত বিদেশি হ্যান্ডেলারদের দ্বারা। মানে এই পুরো মডিউলটাই পাকিস্তান থেকে রিমোটলি কন্ট্রোল করা হচ্ছিল। হ্যান্ডেলাররা ছিল পাকিস্তান এবং গালফ কান্ট্রিতে। আর সবচেয়ে বড় লিঙ্ক হলো এই মডিউলটা যুক্ত ছিল জয়শ ই মোহাম্মদ আর আনসার গজওয়াত উল হিন্দ, এই দুটো টেরর অর্গানাইজেশনের সঙ্গে। এই জয়শ ই মোহাম্মদই 2001 সালের পার্লামেন্ট অ্যাটাক, 2009-এর পুলওয়ামা অ্যাটাক আর 2025-এর পেহেলগাঁও অ্যাটাকের জন্য দায়ী। আর আনসার গজওয়াত উল হিন্দ হলো আল কায়দার অ্যাফিলিয়েট একটি প্রক্সি গ্রুপ।
এখন পুলিশ ইনভেস্টিগেট করছে ফোন রেকর্ড, ফাইন্যান্সিয়াল ট্রেইল, ব্যাংক ট্রান্সফার ইত্যাদিকে। যদি সরাসরি পাকিস্তানের লিঙ্ক প্রমাণিত হয় তাহলে ভারত কী করবে এখন সেটাই হচ্ছে বড় প্রশ্ন। ব্লাস্টের পরপরই ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ে বৈঠক হয়। গৃহমন্ত্রী অমিত শাহ 9:45 নিজে ব্লাস্ট সাইটে যান আর LNJP হাসপাতালে আহতদের আর মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, আমরা সমস্ত সম্ভাবনাকেই খতিয়ে দেখছি, কোনো সম্ভাবনাকেই আমরা উড়িয়ে দিচ্ছি না। টেরর লিঙ্ক হোক অথবা ক্রস বর্ডার ইনভলভমেন্ট, সবকিছুরই তদন্ত হবে। 11 নভেম্বর সকাল 9:30 তিনি হাই লেভেল সিকিউরিটি মিটিং ডাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা, আহতরা দ্রুত সুস্থ হোক, এবং গৃহমন্ত্রীর সাথে রিভিউ মিটিং করেন। সরকারের সব এজেন্সিকে ভিকটিমদের সাহায্য করতে নির্দেশ দেন। দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলছা বলেন, সন্ধ্যা 6:52 একটা স্লো মুভিং গাড়ি রেড লাইটে এসে দাঁড়িয়েছিল। সেই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। FSL, NIA, NSG সবাই তদন্ত চালাচ্ছে। দিল্লি পুলিশ UAPA ইনভোক করেছে। FIR রেজিস্টার করা হয়েছে UAPA সেকশন 16 টেরর অ্যাক্টের শাস্তি এবং 18 কনস্পিরেসির অধীনে। অর্থাৎ সরকার এটাকে পরিষ্কারভাবেই একটি টেরর অ্যাটাক হিসাবেই দেখছে। পুরো দিল্লিতেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, এয়ারপোর্ট সব জায়গাতেই নিরাপত্তাকে বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশ, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু সব জায়গাতেই হাই অ্যালার্ট জারি। জম্মুর কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের সিকিউরিটিকে বাড়ানো হয়েছে। আমেরিকা তাদের নাগরিকদেরকে রেড ফোর্ট আর চাঁদনি চক এলাকা থেকে এড়িয়ে চলতে বলেছেন। ব্রিটেন, ফ্রান্স, জাপান, আর্জেন্টিনা সবাই শোক প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এদের প্লট সম্পূর্ণভাবে সফল না হলেও ভারতের তরফ থেকে এর যোগ্য জবাব অবশ্যই দেওয়া উচিত, কারণ এই অ্যাটাক দিল্লির বুকে করা হয়েছে। অপারেশন সিঁদুর বন্ধ হয়নি সেটা ভারতীয়রা মানে, তাই সেটিকে আবার রিস্টার্ট করে পাকিস্তানিদেরকেও সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত, যাতে ভারতের বুকে আঘাত হানার আগে ভবিষ্যতে এরা হাজারবার ভাবে। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।